বিয়ের রাতে বাসর ঘরে আমি বরের জন্য অপেক্ষা করতেছিলাম। বর ঘরে ঢুকেই বলল, আমি তোমার সব কথা শুনবো, তবে আমার একটা শর্ত আছে। তোমার ইচ্ছে পূরণের সময় ঘরের লাইটটা বন্ধ করে দিতে হবে। যদি লাইট জ্বালাও তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। সে যখনই আমার কাছে আসতো তখনই আমার শরীরটা খুব খারাপ লাগতো, তো আমি সবসময় লাইটটা অফ রাখার চেষ্টা করতাম। একদিন আমার পাশে লাইট ছিল, হঠাৎ করে আমার বরের মুখে মারলাম। আমি দেখে তো অবাক, কারণ আমার যখন সম্বন্ধ এসেছিল আমার বয়স খুবই অল্প, আর তারা অনেক বড় লোক, তাদের টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সবাই বলাবলি করতো এমন সম্বন্ধ আর হয়তো ওর জন্য আসবে না। এটা ওর জন্য আসা উচিত হয়নি, কারণ তারা তো অনেক বড় লোক ঘরেও বিয়ে করাতে পারতো, কারণ তাদের সব কিছু আছে এবং ছেলের বয়সও অল্প। তারপর হঠাৎ করে সবার সন্দেহ হতে লাগলো যেন ছেলে কেন আমাকে বিয়ে করতে আসলো, আর এই বিষয়ে আমার বাবারও খুব সন্দেহ হতে লাগলো। তারপর ওই ছেলের বিষয়ে আমার বাবা খোঁজ লাগালো, তবে খোঁজ নিয়ে জানতে পারলো যে ছেলে বেশ ভালোই, কথাবার্তা সব দিকে ভালো এবং ওরা বেশ বড়লোক। আর ওরা এমনটাই চায় যেমন একটা গরিব ঘরের মেয়ে নিতে, যেন তার সাথে সুবিচার করতে পারে। আর তার কাছ থেকে এটাও জানতে পেরেছে যে তারা নাকি অনেক হাজার হাজার বড়লোক ঘরের মেয়েকেও বিয়ে করাতে পারতো, কিন্তু তারা সেটা করবে না, তারা একটা গরিব ঘরের মেয়ে আনবে। এটা শুনে তো আমার বাবা মহা খুশি, আর আমাকে যখন দেখতে আসলো তখন আমিও বেশ খুশিই ছিলাম। এই বিয়েতে আমি কখনো না করতে চাইনি। আমি আমার বাবা মায়ের অনেক আদরের কন্যা ছিলাম, তো আমার বিয়ের পরে আমি আমার স্বামীকে খুব ভালো করেই দেখেছিলাম। সে দেখতে বেশ হ্যান্ডসাম এবং সুন্দর ছিল। আমাদের বিয়েতে প্রচুর টাকা খরচ হয়েছিল এবং সমস্ত টাকাই সে বহন করেছিল, সব দিক থেকে বেশ ঠিকঠাক ছিল। কিন্তু বিয়ের পর সে যখন প্রথম ঘরে এলো তখন সে আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল, এবং সে যখন প্রথমে আমার মুখটা দেখেছিল তখন সে আমাকে একটা সোনার হার গিফট করলো। তারপর আমি তাকে বললাম যে আপনি বিয়েতে এমনি আমাকে অনেক কিছু দিয়েছেন, এসবের আর দরকার নাই। তখন সে বলল, এটা তোমার দরকার আছে, কারণ এটা তোমার অধিকার, আর এটা তোমার না, প্রত্যেকটা বইয়েরই অধিকার, আর এগুলো দিলে বইয়ের সম্মান কমে না বরং বাড়ে। আমার বরের কাছে আমি আশীর্বাদ ছিলাম, কারণ সে তো আমার বর। আমার স্বামীকে আমি অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। আমার বর যখন আমাকে প্রথম স্পর্শ করে তখন আমি অনুভব করেছিলাম তার হাত অনেক সুন্দর, অনেক নরম, আমার বেশ ভালো লেগেছিল। সে আমার হাত ধরে বলল, তোমার সাথে একটা জরুরি কথা আছে, আর এটা শুনে তুমি একটু চিন্তিত হয়ে যেতে পারো, আর তাই এটা আমি প্রথমেই বলে দিতে চাই। আর এটা শুনেই সত্যি আমি চিন্তিত হয়ে গেলাম। তারপর আমি বললাম, হ্যাঁ বলো। তখন সে বলল, আমি যখন রাতে ঘুমাতে আসবো তখন এই ঘরের লাইট সাথে সাথে অফ হয়ে যাবে, কারণ লাইট জ্বালিয়ে ঘুমানো আমার একদমই পছন্দ না। তখন আমি তেমন কিছু একটা মনে করলাম না, আমি ভেবেছিলাম হয়তো এমনি লাইট জ্বালানোটা তার পছন্দ না, এবং লাইট না জ্বালিয়ে সে তাড়াতাড়ি ঘুমিয়ে দিতেই হয়তো পছন্দ করে। হয়তো সে অনেক পরিশ্রমী মানুষ, কারণ পরিশ্রম না করলে তো এত সম্পত্তির মালিক হতে পারতো না। আর হয়তো সারাদিন পরিশ্রম করার পর শরীর ক্লান্ত লাগে, যার জন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু তার কথার মানে এটা ছিল, সন্ধ্যা হলেই ওই ঘরের লাইট আর জ্বালানো যাবে না, তাতে যদি তুফানও চলে আসে তারপরও লাইট জ্বালানো যাবে না। এই কথাটা আমি বেশ অবাকই হলাম, কারণ সে নিজের থেকেও যদি বলে তাহলেও নাকি আমি লাইট জ্বালাতে পারবো না, কোনো ক্রমেই জ্বালাতে পারবো না। আর যদি কোনো ক্ষেত্রে জ্বালাই, লাইটটা অন করি, তাহলে নাকি আমাকে সে সাথে সাথে ডিভোর্স দিয়ে দিবে। সে নিজের থেকেও যদি বলে লাইট জ্বালাতে, তাহলেও নাকি জ্বালানো যাবে না। এটা ভেবে আমি বেশ অবাকই হলাম, আর মনে মনে ভাবলাম, বিয়ের প্রথম রাতেই আমাকে ডিভোর্সের কথাটা বলতে পারলো। তখন সে একটা কথা আমাকে বলল, দেখো আমি কিন্তু অন্য সব ছেলেদের মতো খারাপ ছেলে নই, আমি তোমার ভালোই চাই, আর যা বলছি তোমার ভালোর জন্যই বলছি, তুমি শুধু লাইটটা জ্বালাবে না। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি যেমনটা বলবে ঠিক তেমন। তারপর আমি তাকে শুধু একটা কথাই বললাম যে তুমি আল্লাহর রাস্তায় আর কোনো সময় ডিভোর্সের কথাটা মুখে উচ্চারণ করবে না, এটা বেশ ভালো মানায় না তোমার দ্বারা। তখন সে আমাকে বলল, আমি এটা মজা করে বলেছি, তোমাকে কি আমি ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি না? তখন আমি তাকে একটা অনুরোধ করলাম যে আজকে রাতটা না লাইটটা অফ করতে হবে না, আজকে আমরা সারা রাত দুজন মিলে গল্প করব, কাল থেকে লাইটটা আমি অফ করে রাখবো। সে আর কিছু বললো না, ওই রাতে লাইটটা অনই ছিল। সে সারা রাত তার জীবনের গল্পগুলো আমাকে শোনালো, আমার বেশ ভালোই লাগলো। ওই রাতে আমি বেশ ক্লান্ত ছিলাম। পরের দিন আমার বাবা মা জলখাবার নিয়ে এসেছিল। আমার মা একটা কথা বলেছিল যে বউ আর বর একে অপরের জন্য হয়, কারণ এদের ভিতরের কথাগুলো কাউকে বলতে নেই। তাই আমার মায়ের ওই কথাগুলো আমার মাথায় ছিল, যার জন্য আমি ওইসব বিষয়ে কাউকেই কিচ্ছু বললাম না। তারপর রাত হতে না হতে সে আমাকে বলল, আমি কিন্তু লাইটটা অফ করে দেব, তুমি তাড়াতাড়ি বিছানা গোছাও, আমি একটু বাথরুমে যাচ্ছি। বাথরুমে চলে গেল। আমি শুধু তার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, কারণ ঘরের লাইটটা তো বন্ধ ছিল। এমনটাই অন্ধকার ছিল যে আমি নিজের হাত
মুখটাই দেখতে পাচ্ছিলাম না। বরকে কি করে দেখবো? কিছুক্ষণ পরে সে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি কিছুটা বলতে চেয়েছিলাম, তখন সে বলল, প্লিজ শব্দ করো না। রাতের বেলা সব ঠিকঠাক ছিল। সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো তখন আমার বর ঘরে ছিল না। তারপর আমি তাকে দেখলাম যে সে রুমের বাইরে বসে খবরের কাগজ পড়ছে। তারপর আমি তাকে বললাম, প্লিজ ক্ষমা করে দাও, আমার চোখ এমনটা লেগে এসেছিল, আমি উঠতে পারিনি সকাল সকাল। তখন সে আমাকে বলল, সমস্যা নেই, আমার অফিস 9টা বাজে, এখন তো সবে মাত্র 7টা বাজে, তুমি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে তারপর জলখাবারটা বানাও। আমি বললাম ঠিক আছে। এভাবে আমাদের জীবনটা চলছিল, সব বেশ ভালোই চলছিল, দিনকাল ভালোই যাচ্ছিল। তবে ঘরটা যে অন্ধকার রাখতে হবে সেটার মানে আমি আজও বুঝতে পারলাম না। আমাদের একটা বিয়েতে নিমন্ত্রণ ছিল আর আমরা সবাই সেখানে গেলাম, কিন্তু সেখানে না অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমার বরের বন্ধুর বিয়ে ছিল, তো আমার যেতে যেতে আমার বর আমাকে বলল, আমার বন্ধুদের বিষয়ে আমি তোমাকে জানাতে চাই। আমি বললাম, জানাও, সমস্যা নেই, কারণ আমি তার বন্ধুদের বিষয়ে তেমন কিছু জানতামও না। তখন সে আমাকে বলল যে এই বন্ধুটা যাদের বাড়িতে যাচ্ছি সে ছোটবেলা থেকে আমাকে হিংসে করে, তো সে যদি আজে বাজে কিছু কথা বলে আমার নামে তাহলে কিন্তু একদমই বিশ্বাস করবে না। আমি বললাম ঠিক আছে। তারপর আমরা বিয়ে বাড়িতে গিয়ে যখন খাবার টেবিলে বসবো তখন সে বলল, আপনি আমার বউয়ের সাথে বসেন। আমি বললাম ঠিক আছে। আমরা তো আলাদাই বসতাম, তো খাওয়ার সময় আমরা একসাথেই বসলাম। আমার বরের বন্ধু সতীশ সে আমার বরকে বলল, কি ব্যাপার, তোমারও বিয়ে হয়ে গেল? এই কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। তারপর তার বউ বলল, কি হচ্ছে, তোমারও তো বিয়ে হয়েছে, তাতে সমস্যা কি? তখন সে বলল, আমি বলতে চাচ্ছি সে তো একার লোক, সে একা থাকতে বেশ পছন্দ করে, তাহলে দুজন কেন? এই কথা বলে তারা জোরে জোরে হাসতে থাকে। আমার বরকে বেশ ভালোই অপমান করতেছে। আর এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম যে তোমারও বিয়ে হয়ে গেছে। আমার বর তো বেশ ভালোই ছিল, তার সমতুল্য তার বাড়ি ঘরের মতো ছিল না তাদের বাড়ি, তাদের বাড়িটা ছোট ছিল, তাহলে তার মধ্যে কেন এত অহংকার ছিল? আমার বর তখন বলছিল যে ও সবসময় আমার সাথে হিংসে করে। তখন আমি বুঝতে পারলাম না যে সে হিংসেটা কেনই বা করবে। আর তো আমার বরের আশেপাশে থাকারই কোনো যোগ্যতা ছিল না। আমার বরকে কেউ খোঁচা মেরে কথা বললে বা কোনো অপমান করলে আমার বেশ রাগ হতো। আর এটা ভালোবাসা কি না সেটা আমি জানি না। তো আমার বর আমাকে আরো একটা কথা বললো যে আমি যখন ঘরের লাইটটা বন্ধ করব তখন কিন্তু আমার সাথে কোনো কথা বলবে না, যা কথা বলার থাকবে হয়তো আগে নয়তো পরে। তখন আমি বললাম, কি অদ্ভুত ব্যাপার, রাতে কি তোমার আমার সাথে কোনো কথা বলার ইচ্ছে জাগবে? আমার বর তখন বলল, কথা তো আমরা আগেও বলতে পারি তাই না, আর রাতে মানুষ ঘরে শোয়ার জন্য যায়, কথা বলারই বা কি দরকার আছে? আমার ছোটবেলা থেকেই খুব একটা শখ ছিল যে আমি সারাদিনের কাজকর্ম করে যখন রাতে আমার স্বামী আর আমি একসাথে ঘুমাতে যাব তখন অল্প আলো জ্বালিয়ে তার মাথায় আমার বুকটা রেখে আমি আমার সব কষ্টের কথা, সব ভালো লাগার কথাগুলো বলবো। কিন্তু আমার বর বলল, বেশি কথা বলার দরকার নেই, যা কথা থাকবে হয়তো আগে নয়তো পরে বলে নিতে। বেশ ভালো ছিল, কিন্তু তার কিছু কিছু কথা আমার বেশ অদ্ভুত লাগতো। তারপর একদিন আমাদের ঘরে তার এক আত্মীয় আসে। তারপর সে আমাকে বলল, কি ব্যাপার, আমার ছেলেকে বিয়ে করে নিয়েছো? আমি বললাম, হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, তো আপনি কে? তখন সে বলল, আমি ওর পিসি। তখন আমি তাকে একটা অদ্ভুত স্বরে বললাম যে সে তো আমাকে বলেছিল যে তার কোনো আত্মীয় নেই। তখন সে একটু ধমক সুরে আমাকে বলল, কি হয়েছে, আমি কি মরে গিয়েছিলাম নাকি? তার কাকা আছে, আমি আছি, সে কি করে বলতে পারলো যে তার কোনো আত্মীয় নেই? নিজের থেকে এগুলো বলছো না তো, আবার ভেবো না যে তার কেউ নেই বলে তুমি তার সবকিছু একাই কবজা করবে। আমি বললাম, ছি ছি ছি, এগুলো না, এসব কিচ্ছু না, কারণ আমাদের যখন বিয়ে হয়েছিল তখন সে আমার বাবা মাকে বলেছিল যে আমার এই পৃথিবীতে কেউই নেই, আমি একা। তবে আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম যে সে যখন রাতে আমার সাথে ঘুমাতে আসতো তখন তার হাত দুটো বেশ শক্ত ছিল, কিন্তু তার হাতটা তো বেশ নরম। এটা তো আমি প্রথম রাতেই জেনে গিয়েছিলাম। একদিন কথায় কথায় আমি আমার বরের হাত ধরলাম আর অনুভব করতে লাগলাম। তখন সে আমাকে বলল, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন আমি বললাম, কিছু না, আমি তো শুধু এটা ভাবছিলাম যে তুমি কতটা ভালো। সে আমার কথা শুনে চুপ হয়ে গেল আর বলল, তুমি যেটা চাও সেটা তো না হতে পারে, আর যেটা দেখতে পাও সেটা নাই হয়। আমি বললাম, এই কথাটার মানে কি? তখন আমি তাকে বললাম, কেন, তুমি কি বাজে লোক? তখন সে আমাকে বলল, না না, আমি এটা বোঝাতে চাইনি, তুমি আসলে গরিব ঘরের মেয়ে, তোমার অনেক ছোট বড় অনেক চাওয়া পাওয়া থাকতে পারে, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমাকে কিন্তু বলতে পারো, আমি পূরণ করার চেষ্টা করব। তখন আমি বললাম, না না, আমার এমন কোনো চাওয়া নেই, কারণ তোমাকে পেয়েই আমার অনেক আশা পূরণ হয়ে গেছে। এখন শুধু আমার একটাই চাওয়া, যেন তাড়াতাড়ি আমাদের একটা বাচ্চা হয়। আমার মুখে এই কথাটা শুনে সে কিছুক্ষণ চুপ থাকলো আর হয়তো ভাবতে লাগলো যে বাচ্চা হয়ে গেলে কি আসলেই সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ তারও বাচ্চার অনেক শখ ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সে যখন রাতে আমার কাছে আসতো তখন বেশ অদ্ভুত লাগতো। এটা ভাবতে লাগলাম আসলে সে কি নেশা করে। এই কথাটা আমি আমার মাকে জানালাম। তখন আমার মা বলল, যদি একটা মানুষ নেশা করে তাহলে কিন্তু তার মুখ থেকে একটা বাজে গন্ধ আসে, সে যদি তোমার থেকে দূরেও বসে থাকে তাহলেও তুমি একটা বাজে গন্ধ পাবে, আর এমনই বাজে গন্ধ যেটা তুমি সহ্যই করতে পারবে না।
তখন আমি ভাবলাম এমনও তো কিছু না, তাহলে সে যে ঘরের লাইটটা বন্ধ করে দেয় তখন তো আমি তার সাথে কথাও বলতে পারি না, তাহলে ঘরের লাইট বন্ধ করার আর কি বা কারণ হতে পারে। তখন আমি ভাবলাম এটা কি সেই লোক যার সাথে দিনের বেলা আমি থাকি। আমার কেমন যেন এটা অদ্ভুত মনে হতে লাগলো। একদিন আমার স্বামী আমাকে বলল, চলো আজ ডাক্তারের কাছে যাই, আমি দেখতে চাই তুমি মা হতে চলেছো নাকি। আমি তখন তাকে বললাম এমন তো কিছু আমার অনুভব হয় না, তাও তুমি যখন নিতে চাও, তোমার যখন জানার ইচ্ছা, তাহলে চলো, আমার কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার আমার কিছু টেস্ট করে বলল ইনি মা এখনো হয়নি। তখন আমার স্বামী একটা অদ্ভুত তাকে প্রশ্ন করলো যে সে কি কখনো মা হতে পারবে। তখন ডাক্তার বলল এটা কেমন ধরনের প্রশ্ন করলেন, সে অবশ্যই মা হতে পারবে, কিন্তু আপনাদের বিয়ে তো সবে 1 মাস হলো, এখনই না আরও পরে মা হতে পারবে। সে তো খুব ভালো মানুষ। তখন তার মুখ থেকে এমন কথাটা আসলে মানায় না। তার মধ্যে ভালোবাসার কোনো কমতি দেখি না, টাকার পয়সার কোনো কমতি নেই, কাজেরও কোনো সমস্যা নেই, তাহলে শুধু লাইটটা বন্ধ করে দেওয়া আর বাচ্চা জন্ম দেওয়ার জন্যই কি সে আমাকে বিয়ে করেছে। তার শুধু এই কথাবার্তা অদ্ভুত অদ্ভুত, এই কারণে আমার তাকে সন্দেহ লাগতো। আর শেষে এমনও সন্দেহ লাগলো আসলে সে এর কি চায়, সে কি আদৌ পুরুষ নাকি মহিলা। আমাদের ধর্মে এই ধরনের কথা খাটে না। আমি তাকে এই ধরনের কথা বলিনি, কিন্তু তার কথার পৃষ্ঠে আমার কথাটা বলার দরকার ছিল। তারপর আমি ঘরে আসলাম। আমি রাগ করতে চাইনি, কিন্তু আমার মুখ দেখে মনে হচ্ছিল যে আমি রেগে আছি। আমার বর ঘরে এসে আমাকে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি এমন কথা বলতে চাইনি, কিন্তু আমার একটা বাচ্চার খুব দরকার। তখন আমি তাকে অদ্ভুত একটা প্রশ্ন করলাম যে কেন, আমাদের বিয়ে তো সবে মাত্র 1 মাস হলো, এখনই কেন, আরও কয়েক মাস 1 বছর হোক। আমি তো জন্ম হয়েছিল আমার বাবা মার বিয়েরও 3 বছর পর। তখন সে আমাকে খুব অবাক হয়ে বলল 3 বছর, আমি এত সময় অপেক্ষা করতে পারবো না, কারণ আমার খুব তাড়াতাড়ি একটা বাচ্চার দরকার, খুব দরকার। আর এই কথাগুলো বলে সে এত চিল্লাচিল্লি করতে লাগলো। তার এই ব্যবহার দেখে মনে হলো যে কোথাও না কোথাও তো একটা সমস্যা আছে। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমার বরের এই লাইট জ্বালানোর সমস্যা থেকে আমি তো তাকে বের করবই। আমি একদিন আমার কাছে লাইট রাখবো আর তাকে বোঝাবো যে লাইট রাখলে তার কোনো সমস্যা হবে না। একদিন আমার বর রাতে লাইট অফ করে আমার কাছে এসে শুয়ে পড়লো, আমার কাঁধে হাত রাখলো, আমাকে তার কাছে নিল। আমি আচমকাই লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা যেই না তার মুখে পড়লো, আমার শরীরের লোম একদম দাঁড় হয়ে গিয়েছিল, কারণ যার সাথে আমি এতদিন রাতে ঘুমিয়েছিলাম সে তো আমার বরই না, এই প্রথমে তাকে দেখলাম। তারপর আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। সে আমার মুখে হাত চাপা দিয়ে রাখলো। আমি ওখান থেকে যেই না পালাতে চেয়েছিলাম তখন সে আমাকে একটা থাপ্পড় মারলো। যেই না আমি বাইরে বের হলাম দেখলাম আমার জামাইকে। সে আমাকে দেখে বেশ অবাক হয়ে গেল, সেও আমাকে দেখে অবাক হয়ে গেল। যেই না দেখলো আমার শরীরে হাত উঠানো হয়েছে তখন সে খুব তার উপর রেগে গেল। তারপরে লোকটাকে একদম মেরে ধরে ঘর থেকে বের করে দিল। ওই লোকটা এক পর্যায়ে একটা কথা বলেছিল যে তুমি এত নির্লজ্জ লোক যে কিনা নিজের বউকে অন্যের সাথে ঘুমাতে দাও। এই কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমি আমার বরকে বললাম এসব কি, তুমি কি আমাকে বেচতে চাইছো? আমার বর বলল চুপ, এসব কিচ্ছু না, আমি তোমাকে সব বলছি। আসলে আমি পুরুষ না, আমি তোমাকে সেই সুখটা দিতে পারবো না যেটা একটা মেয়ে প্রাপ্য, একটা মেয়ে আশা করে। সেই ক্ষমতা আমার নেই, যার জন্য আমি ভীষণভাবে লজ্জিত, যার জন্য সবাই আমাকে অপমানের সুরে সবসময় বলতো আমি বিয়ে করতে পারবো না কোনোদিন। আমার কাছে সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার কাছে সেই ক্ষমতাটা নেই যা একটা মেয়েকে আমি বিয়ে করে রাখতে পারবো। তো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করব। আর সেই মেয়েটার আগে পরে কেউই নেই, আর যদি থেকেও থাকে তারা যেন আমাকে কিছু জিজ্ঞাসা করতে না পারে, যার জন্য আমি তোমাকেই বিয়ে করি। আর আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম যেন তোমাকে একটা বাচ্চা জন্ম দিয়ে দেয়, আর আমাদের একটা বাচ্চা হয়ে গেলে সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। আর তুমি জানতে বাচ্চাটা আমাদের, আর যদি আরো বাচ্চা চাইতে তখন আমি বলতাম না আর বাচ্চার কোনো দরকার নেই, সবকিছু ঠিকঠাক হয়ে যেত, আর আমার দুর্বলতাও ঢাকা পড়ে যেত, আর আমাদের সবকিছু ম্যানেজ করে নিতে পারতাম, আমরাও স্বাধীন হয়ে যেতাম। আর তুমি তো গর্ভবতী হচ্ছিলেই না, যার জন্য আমার খুব রাগ হতো। তুমি যে অন্য কারোর কাছে শো, এটা আমার একদমই সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল ওকে মেরে সবসময় ঘর থেকে বের করে দেই, কিন্তু আমার সবকিছুর কাছে আমি বাধা ছিলাম। তখন আমি তাকে বললাম তোমার লজ্জা করেন এই কথাগুলো আবার বলছো, একটা অন্য পুরুষের কাছে নিজের বউকে দিয়ে দিচ্ছ। আর তুমি কি এটাই মনে মনে ভেবেছিলে যে একটা গরিব ঘরের মেয়ে আনবো আর যা তাকে নিয়ে যা খুশি তাই করবো, সবকিছু মুখ বুঝে সহ্য করে নেবে, তাই তো? আর ভেবে নিও না যে এমন কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আর একটা মুহূর্ত থাকবো না, কারণ আজই তুমি আমার সাথে এমনটা করতে পারলে কি জানি ভবিষ্যতে তুমি আমাকে বেঁচেও দিতে পারবে। তুমি সত্যিই পুরুষ নও, তুমি মনের দিক থেকেও পুরুষ নও। আর তখনই সে আমাকে চর মেরে বসলো। আমি বেশ অবাক হলাম যে ভুল ছিল তার, আর সে মারেও আমাকে। আর ঠিক তখনই আমি বাড়ির দিকে রওনা
হচ্ছিলাম আর আমার বাড়ির লোককে সবটাই আমি জানিয়েছিলাম। তারাও আমার এই অবস্থাটা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ছিল। তখন আমি তাদেরকে বললাম, আমি গরিব হতে পারি কিন্তু নির্লজ্জ নয়। আমি তার কাছে কখনো ফেরত যাব না। আমি তার কাছ থেকে ডিভোর্স চাই। আমি তার সাথে আর কোনো দিনও থাকবো না। আমার মা এমন ভাবে কাঁদতে শুরু করলো আর ভাবলো আমার মেয়ের সাথে কতটা খারাপ হয়ে গেল। তার 1 মাস পরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে বেশ একটা খুশি সংবাদ দিল যে আমি মা হইনি। তারপর আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। তারপর আমি আমার বরের কাছ থেকে ডিভোর্স নিয়েছিলাম। এখন আমি আমাদের বাড়িতেই থাকি। তবে আমি একটা জিনিস এখনো মেনে নিতে পারছিলাম না যে আমার বরের মধ্যে এতটুকু সাহস ছিল না যে সত্যি কথাটা সে বলবে। আর সে আমাকে অন্য একটা লোকের সাথে শুয়ে দিল। না জানে সে কেমন মানুষ, যেটা আমি আজও বুঝতে পারিনি। তবে এসব মানুষের প্রতি না আমার খুব আফসোস হয়। তারা মনে করে যে একটা গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করে আনবে, তারপর তার সাথে যা ইচ্ছা তাই করবে। আর আমাদের সমাজে কিন্তু এগুলোই অহরহ হয়।